শেখ হাসিনা এরকম ঘোষণা তো সরাসরি প্রথম, উনি বললেন সেটা। ধন্যবাদ বারি ভাই। না, আমিও এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জেনেছি এবং এটি দেখেছিও। মূলত আমার যেটি মনে হয় যে মাননীয় নেত্রী উনি সেই 5 আগস্টের পর থেকে সরাসরি তৃণমূলের একেবারে প্রান্তিক পর্যায়ের কর্মীদের সাথে কিন্তু কথা বলছেন এবং তাদেরকে উজ্জীবিত করবার চেষ্টা করছেন, যেভাবে বিগত 1.5 বছর এবং তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের নেতা কর্মীদের উপর যেভাবে মব হচ্ছে, নির্যাতন হচ্ছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে, এখনো বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, তারা রক্তাক্ত হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে এই মুহূর্তে হামের অবস্থা কি? কিভাবে আমাদের যে শিশুরা মানে অকাতরে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, প্রায় 400, এটি সরকারি হিসাব। এর বাইরে কত শত শিশু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, তার কোনো ইয়ত্তা নাই। এদিকে সরকারের নানা ধরনের অব্যবস্থাপনা এবং বলা চলে যে একটা উদাসীনতা, বিচার না করার উদাসীনতা এবং শিশু রক্ষার জন্য ন্যূনতম কিছু করা, সেটি কিন্তু করছে না। সব মিলে গোটা দেশের মানসিক অবস্থা, দেশের জনগণের মনোজগতের অবস্থা, সবকিছু বিচার বিশ্লেষণ করেই বা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সবকিছু বিচার বিশ্লেষণ করে আমাদের নেতা কর্মীদেরকে একাধারে যেমন উজ্জীবিত করাও লাগছে, পাশাপাশি একেবারে বাস্তব যে অবস্থা দেশের, তারই প্রেক্ষিতে আমার ধারণা মাননীয় নেত্রী তার উজ্জীবনী শক্তি হিসেবে যে বক্তব্যটি দিয়েছেন সেটা তরুণদেরকে আরো বেশি উজ্জীবিত করবে এবং এই সংকট মোকাবেলায় আরো গুরুত্ব বহন করবে বলে আমি মনে করছি। তবে বাস্তবিক অর্থে কতটুকু নেত্রী যেটি বলেছেন, এবং আমি বিশ্বাস করি নেত্রী যেটা বলেন বাস্তবসম্মত জ্ঞান রেখেই বলেন। অতীতে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তিনি মুখে যেটি বলেন তার কার্যকরণ আমরা লক্ষ্য করি, এবং আমার ধারণা বঙ্গবন্ধু যেমন ছিলেন এ লিডার ইজ এ ডিলার ইন হোপ, একইভাবে জনগণের নেত্রী হিসেবে জনগণ যেটি এক্সপেক্ট করছে এবং যেটি বাস্তব, সেই বাস্তবতার নিরিখেই তিনি কথা বলেছেন বলে আমি বিশ্বাস করি। সুজাত ভাই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ বাড়ি ভাই। গত বৃহস্পতিবার জয়দীপকে মিস করেছি, আজকে আমরা পেয়েছি আবার। বিষয়টাকে আমি পজিটিভলি দেখতে চাই। একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আমি কিন্তু ওই আপনারা কেন বলতে বলেছি আমি যে উনাকে পরিবারকে দেখিয়ে উনার জীবন হানি হবে অথবা তার পরিবারের সবাইকে মেরে ফেলবে এইসব বলে উনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারতো না। উনি মরতেন, মরে ফেল। আমার বিশ্বাস থেকে যতটুকু আমি ওনাকে জেনেছি, যতটুকু বুঝেছি, আমার বিশ্বাস থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি আমি নিশ্চিত উনাকে বলা হয়েছে এই মুহূর্তে দেশ ও জাতি অনেক সংকটে, আপনি যদি না যান, আপনি যদি বেঁচে না থাকেন, পরবর্তীকে জাতিকে রক্ষা করবে। এই কথা বলে ওনাকে রাজি করানো হয়েছে উনি দেশত্যাগ করতে। এটা আমি বিশ্বাস করি। আজকে 2 বছর প্রায় হয়ে গেল, মাথায় এসে আমরা কি দেখতে পাচ্ছি, জাতি কি প্রত্যাশা করছে। উনি কিন্তু কয়েকবার বলেছেন এই কথা যে আমি আল্লাহ আমার যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয় ভালো কিছুর জন্য বাঁচিয়ে রেখেছেন। এতবার মানুষ বাঁচতে পারে না। ভয়াবহ আক্রমণ, প্রধানমন্ত্রী থাকাকালীন অ্যাটেম্প হয় নাই আমি সেটা বলবো না, কিন্তু যদি আমরা দেখি, কিন্তু উনি যেন বিরোধী দলের নেতা, উনার উপর আক্রমণ বারবার হয়েছে। সর্বশেষ আক্রমণটা কি হয়েছিল সেই 21শে আগস্ট। উনি তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়ে যাননি। তারপরে এইবার যেটা হইল, আমি এই জন্য বললাম যে দেশ ও জাতি আজকে সংকটে, যেভাবে সংকটে, যে সংকটে পড়েছে আজকে যে শিশু হত্যা চলতেছে, আমরা উনার আমলেও টিকার বিষয়টা উনি কিভাবে শিশুদেরকে আদর করতেন। আমি ধর্মের যারা কথা বলে, যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের উদ্দেশ্য বলতে চাই, ধর্মের শিশু সম্পর্কে কি হযরত মুহাম্মদ
নবী করিম কি বলেছেন? শিশু এবং ফুল ওনার সবচেয়ে প্রিয় ছিল। শিশু হত্যা দুনিয়াতে এটা হচ্ছে গণহত্যার মতো। এই হত্যার জন্য এই শিশুদেরকে ইউক্রেন থেকে রাশিয়া নিয়ে আসার জন্য কিন্তু আমাদের আন্তর্জাতিক আদালত থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। এই আপনার গাজাতে শিশু হত্যার কারণে নাতিয়ানের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা আছে। আমাদের দেশে সরকার সেটা ভুলে গিয়ে সরকার এবং সরকারি দল, বিরোধী দল সবাই মিলে একটা, আমি দেখলাম এটা পড়তেছি, ছোট্ট পড়তেছি, মঞ্জুর আল মতিন, তার কাছে এগুলো কোনো বিষয় না, তার কাছে জুলাই সনদটা সবচেয়ে বড় বিষয়। আমি পড় দিয়েছি, আপনি দেখেছেন তো বাড়ি ভাই, শুয়োরের বাচ্চা, আর কিছু বলিনি। আচ্ছা, আদালত গেল, এই যে এই সংসদ গেল প্রায় 1 মাসের মতো, শিশু মৃত্যু নিয়ে কোনো কথা বলেনি, কারণ তারা এই দেশটাকে নিজের দেশ মনে করে না। এরা যে বর্গী, এরা তো বর্গী। আপনার মঞ্জুর মতিনের এই কথাটা শুনে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে, বাজিল নভতলে স্বাধীন টঙ্কারে। এখন আর কথা বলে না সে। এরা তো বর্গী। জামাত বা বিএনপি এরা তো দেশটাকে ওন করে না, এদেশে মানুষকে ওন করে না, যার কারণে মানুষের যা চাহিদা, মানুষের যা প্রয়োজন, দেখবেন এই বন্যা নিয়ে কথা হচ্ছে না, কৃষি পণ্য নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে কি নিয়ে? ট্যাক্স ফ্রি গাড়ি না নিয়ে ঘুরিয়ে সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি যদি নেয় তাহলে নিজে কিনতে হবে, ট্যাক্স ফ্রি হলেও কিনতে হয়। আর যদি সরকার দিয়ে তো তার কিচ্ছু লাগে না, পেট্রোল সবকিছু সে পাবে, পয়সা তার খরচ হইতেছে না। কি কৌশল করে নিয়ে আসা, আপনি দেখবেন সবকিছু নিজে। এই জন্য উনি যে কথাটা বলেছেন জয়দীপের সাথে একমত। একটা হচ্ছে কর্মীদেরকে বলা যে আমি আছি, আমি আসতেছি, আমি আসবো, মনোবল ফিরিয়ে আনা। আপনি দেখবেন মিছিলের সংখ্যা, মানুষের সংখ্যা কিন্তু বাড়তেছে। এই মনোবল যদি না বাড়ে, এই যদি না বাড়ান, তাইলে কর্মীরা তো ডিমোরালাইজ হয়ে যাবে। এবং মানুষকে বার্তা দেওয়া, জনগণকে, আমি শেখ হাসিনা আছি, আমি আসব, আসার পরিবেশটা হলেই আমি চলে আসবো। 6 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, কালকেও তো হতে পারে। 6 মাস উনি হয়তো এমনিতেই বলেছেন কর্মীদেরকে, যদি আমি শুনি না এই জিনিসটা, 6 মাস আমি শুনি নাই, উনি আসবেন বলে বারবার বলতেছেন কথা বলে। একবার আসেন নাই তো উনি, এইবার যদি আসেন তবে 3য়বার স্বদেশ প্রত্যাবর্তন হবে। 5 দিন পরেই তো প্রথম সত্তা প্রত্যাবর্তন, আর 2য় স্বদেশ প্রত্যাবর্তন গেল, এবং সবগুলোই সংকটের সময় উনি এসেছেন। সংকটে এসে জাতিকে রক্ষা করেছেন, আওয়ামী লীগকে রক্ষা করেছেন। আগের 2টো প্রত্যাবর্তন হয়েছে মে মাসে, হয়েছে আগের 2টো প্রত্যাবর্তন হয়েছে মে মাসে, 17 এবং 7 মে। এইবার হয়তো আরেক মে তো হইতে পারে, অথবা ডিসেম্বরে হইতে পারে। 6 মাস না, 6 মাস হইলে এটা অক্টোবর পরে। হ্যাঁ, দোয়া করি। শুধু তাই না, আমি কথা দিচ্ছি যারা তোমাদের উপর অত্যাচার করছে, নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও, নাকে সব দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো, ওরা জয় বাংলা স্লোগান দেবে ততক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে না আইনে, ততক্ষণ পর্যন্ত আমার এইখানে শুনলাম 6 মাস বলেছেন। এই যে কর্মীদের দাবি, আপনি ফিরে আসেন, আপনি ফিরে আসেন, মানে মানুষ আর কর্মীরা কারোর উপর ভরসা করতে, কর্মীরা যেমন করে না, জাতি করে না, আন্তর্জাতিক বন্ধুমহল কেউ করে না। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তার যাদের সম্পর্ক রয়েছে অন্তকে, তারা এই জিনিসটা, শেখ হাসিনা তারা বুঝে না। সুতরাং উনি ফিরবেন, এটা তো কোনো বিষয় না, উনি ফিরবেন, পরিবেশ ক্রিয়েট হইলেই ফিরবেন। আমি তো চাই না, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না উনি বিপদে পড়ুক, আইসা পরিবেশটা ক্রিয়েট হোক। আর তারেক যে অত সহজে আসতে দিও তা তো বুঝতে পারতেছি না। তাদের টার্গেট তো যেভাবে কথা বলতেছে, যেভাবে আগাইতেছে, কাঠ বাবা, তো এখন নতুন ভাবে ভয় দেখাচ্ছে শাপলা চত্বর, নতুন না, শাপলা তো একটা দেখেন নাই আজকে,
বিএনপি আর পুনরায় আবেদন করছে যে বিএনপির 2000 নেতাকর্মী গুম খুনের জন্য আদালতে পুনরায় তদন্তের জন্য আবেদন করেছে, জানেন না? কিন্তু ওই দিন আপনার এখানে বলেছিলাম না যে বাড়ি ভাই আমি চাইলেই যদি আপনার মানসিকভাবে আপনার এন্ট্রি আমি কিন্তু আপনার পক্ষে আসতে পারবো না, চাইলে আসতে পারবো। আর এই কারণ বলেছিলাম কিন্তু বিএনপি চাইলেই ভারতপন্থী হইতে পারে, ভারতের বন্ধুত্ব করতে পারবে, পন্থী বলবো ভারতের বন্ধুত্ব করতে পারবে না। কি দেখলেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, এই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসে নাই, চুক্তি করে নাই এসে। শুধু পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী না, বাংলাদেশের শিক্ষামন্ত্রী পাকিস্তান ঘুরে এসে বলছে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নাকি তাকে এত মুগ্ধ করছে, আমাদের এখান থেকে ওইখানে পাঠাবে শিক্ষার্থীদের, তারা ওইখান থেকে শিখে আসবে। মগজ দুলাই তো করতে হবে না। কালকে আমার জবের কারণে এক ডাক্তার, পাকিস্তানি ডাক্তার আমার এলাকায়, তাকে নিয়ে দিলাম করলাম। সে বলতেছে, সে নিজে বলতেছে যে আমরা আসলেই বাংলাদেশ, সে নিজে থেকে বলতেছে অনেক বৈষম্য করেছে মানুষ, কিন্তু জনগণ শিক্ষিত মানুষ কিন্তু স্বীকার, কিন্তু পাকিস্তানের রাজনীতি বা রাজনৈতিক দলগুলো সেটা স্বীকার করবে না। শুধু ট্রেনিং এর জন্য যেতে হবে না, শিক্ষা তো এখান থেকে নিতেই হবে। হ্যাঁ, মিলন সাহেব তো তাই ব্যবস্থা করতেছে, অসুবিধা নাই। এই জন্য বলো, এই কারণে এই যে শুভেন্দু, অনেক 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 ছেলে মেয়ে সে স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে পড়তে যায়, কিন্তু এখন না এখন পাকিস্তানে যাবে, এটা একটা কাউন্টার চলতেছে। এটা তো শিক্ষা সহ টেরোরিজম শিখতে যাবে ভাই, এটা টেরোরিজম শিখতে হবে না, এন্টি পাকিস্তান বানাইতে হবে, বাংলাদেশ বানাইতে হবে না। জরিপ দেখলাম যে শিক্ষার মানের দিক থেকে পাকিস্তান হচ্ছে বিশ্বের 156তম, বাংলাদেশ 143তম। তা 143তম দেশ 156তম দেশের কাছে শিক্ষা অর্জন করতে যাচ্ছে, এবং কোন ধরনের শিক্ষা সেটা তো তরুণরা ভালো মতো বুঝতে পারছে, এবং তরুণদের ধারণা যে এটা জঙ্গি প্রশিক্ষণের জন্য। জয়দেব, আমি অস্ট্রেলিয়ার কথা বলি, বাংলাদেশের স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়া পড়তে আসে এরা সিরিয়াসলি পড়াশোনা করে, আর পাকিস্তান থেকে যারা আসে এরা কিন্তু কি করে, এরা পড়াশোনার জন্য আসে না, এরা কিন্তু ওই একটা জব হচ্ছে সিকিউরিটি গার্ডের ট্রেনিংটা অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন ছাড়া সিডনি ও মেলবোর্ন এগুলাতে নেওয়া যায় না। তো ওরা কি করে, সেই রাজ্যে যায় যেখানে এটা নেওয়া যায়, বিদেশি স্টুডেন্ট নিতে পারে, ওইখানে প্রথম যায়, ওইখানে ট্রেনিং নিয়ে কার্ডটা নিয়ে আসে, একটা ফি দিয়ে ইন্টার স্টেট চেঞ্জ করে সিডনিতে আসে, এখানে কি করে কোন একটা ভিসা কলেজ আছে, ওইখানে এডমিশনটা রাখে, এরা পড়াশোনা করে না, এরা দিন রাত কাজ করে। এরা আপনি শুনেন নাই কয়েকবার একটা রিপোর্ট হয়েছিল যে সৌদি আরবের কোন জায়গায় কয়েক হাজার ভিক্ষুক ধরা পড়ছে পাকিস্তানি। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম জয়দীপ, 126টা কত বলেন নাম্বার? 156তম। আচ্ছা, আপনার মনে আছে বাড়ি ভাই যে পাকিস্তানের টক শোতে ইমরান খানের সময় একজন লোক বলছিল আমাদেরকে সিঙ্গাপুর বানাইতে হবে না, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। তারা বাংলাদেশ হইতে চাইছে। আর এই মুহূর্তে ওরা যদি আমাদেরকে এই সরকার বা এই যে বিরোধী সবাই মিলে যদি আমাদেরকে 156তম করে না করে, তাহলে ধরো দূষর হয়ে যাবে স্বৈরাচারে। শেখ হাসিনা তাদের ভাষায় স্বৈরাচার তো দেশটাকে শিক্ষা অনেক এগিয়ে নিয়ে গেছেন, এখন যদি দেশটাকে পিছিয়ে পাকিস্তানের পর্যায়ে না নিয়ে যায় তাইলে তো সরকার দূষর হয়ে যাবে না। এই যে তারেক রহমান বলছে আজকে কি এই পদ্মা বীজ এই রূপপুর কেন্দ্র এইসব করে ঋণের পূজা করে আর আমাদের ঋণ টানতে হবে, আর সেতু মন্ত্রী বলতেছে দ্বিতীয় পদ্মা সেতু করবে। অর্থাৎ তাইলে তো তাদেরকে ঋণ নিতে হবে, ঋণ ছাড়া তো করতে পারবে না। শেখ হাসিনার মতো তো সাহস তো নাই যে নিজের পয়সা আমি করে ফেলবো, সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো ওদের ক্ষমতা নাই। প্রথম পদ্মা সেতু তো তারা করছে, সেটা বলে তাইলে তাদের হয় ভাঙতে হবে, নতুবা ঋণ না ভাঙলে তো আবার এটা স্বৈরাচারের থেকে যায়, তো স্বৈরাচারের দূষরও হওয়া যাবে না ভাই, দূষরও হওয়া যাবে না। এই যে বলছে না মুন্নিশা, আমার এখানে দূষর একটা শব্দ দূষর হয়ে গেছি আমরা, সব দূষর, বুঝছেন? তারেক রহমান আরেকটা শেষ করে নেবি, আমার বন্ধু আরিফ কি বল শুনেন নাই, ও চিরেই আসতেছে প্রবাসী কার্ড। আচ্ছা, এই কার্ড ব্যবসা শুরু করলো কেন?
নেত্রী তো খাম্বার ব্যবসা শেষ করে দিয়ে গিয়েছেন। খাম্বা দিয়ে তো কাজ হবে না, উনি কাজটা উনি শতভাগ বিদ্যুতায়িত করে খাম্বার কাজ শেষ। এখন কি কার্ড দিয়ে সে পয়সা ব্যবসা করতেছে নাকি বুঝতে পারতেছি না। আমার মনে হয় এই ব্রিটিশ কোন কোম্পানির সাথে চুক্তি করে গিয়েছে সে, অথবা আমেরিকান, যে আমরা কার্ড তোমাদের কাছ থেকে নিব। আমরা ভাই ধন্যবাদ। একটু আবার জয়দেবের কাছে যাবো, একটু আন্দোলন সংগ্রামের কথা জানবো। যে জয়দেবের নেতা যুবলীগের চেয়ারম্যান, উনিও আজকে একটা চ্যানেলে কথাবার্তা বলছেন। এই পরের আলোচনা যাওয়ার আগে একটা মায়ের শপথটা আমরা একটু দেখি। মা, এটা মুক্তিযুদ্ধের সময় যে মায়েরা শপথ নিত, কেমন তেমন শপথ। শহীদুল ইসলাম সুমনের মা। এই মুহূর্তে যারা যুদ্ধ করতেছে রাজপথে, আমি সেই লাখো বাঙালির মা। আমার চার ছেলে নাতিপুতি সহ শেখ হাসিনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মায়েদের শপথ একবার মুক্তিযুদ্ধের সময়কার কথা মনে করে দেয়। জয়দীপ, আপনার যে সংগঠনের চেয়ারম্যান, উনি কথাবার্তা বলছেন, আন্দোলনের নির্দেশনাটা কি? বারি ভাই, আজকে চেয়ারম্যান আমাদের শেখ ফজলে শামস পরশ বাংলাদেশ আওয়ামী লীগের পেজে যে আয়োজনটি ছিল, সেখানে তিনি কিছু বিষয় সুনির্দিষ্টভাবে বলেছেন। মূলত এই মুহূর্তে আমাদের সংগঠন গোছানো এবং নিজেরা ঐক্যবদ্ধ হওয়া, সেটা দেশ এবং বিদেশ ইউনিটগুলো নিজেরা অর্গানাইজড হওয়া, এবং এই সময়ে তরুণরা ঠিক যে ধরনের কর্মসূচি প্রত্যাশা করছে, মানুষের জনগণের যে মনের কথাগুলো কর্মসূচিতে থাকবে, এই জনসম্পৃক্ত কর্মসূচির দিকেই আমাদের মনোযোগ এখন বেশি। এবং মানুষ যে এখন কষ্টে আছে, বিশেষ করে হামে আমাদের শিশুরা মারা যাচ্ছে, বাবা মায়ের কোল খালি হচ্ছে। অন্যদিকে আপনি দেখেন যে লোডশেডিং এ মানুষের জীবন অতিষ্ঠ, কৃষক তার ফসল উৎপাদন করতে পারছে না সেচ বা কৃষি উপকরণের কারণে বা সার সংকটের কারণে। আবার অন্যদিকে দেখুন আমাদের ভাটি অঞ্চলে আমাদের কৃষকরা ধানগুলো কিভাবে বন্যায় ভেসে গেছে, বা মানে নানা ধরনের যে সংকট, এই সংকটগুলোকে ফোকাস করেই আমাদের কর্মসূচি সাজানো। পাশাপাশি রাজবন্দীদের মুক্তি, আওয়ামী লীগের রাজনীতি যেটি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অবৈধ আইনের মাধ্যমে, সেই কার্যক্রম সচলকরণের ক্ষেত্রে কর্মসূচি। পাশাপাশি অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল বাতিল এবং মাননীয় নেত্রী সহ সকল আমাদের জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের মুক্তি। আমরা এই একাধারে জনসম্পৃক্ত যে অনুষঙ্গগুলো, যেটি জনগণের একেবারে প্রাণের দাবি, এই মুহূর্তে মানুষের কষ্টের কোনো শেষ নেই, সেই জায়গাটির ক্ষেত্রে মানুষের পাশে একাত্ম হওয়া, পাশাপাশি নিজেরা ঐক্যবদ্ধ হওয়া। মানুষের যে ভেতরকার চাওয়া, তারা কিন্তু আবারও শুধু আওয়ামী লীগের প্রয়োজনে না, বাংলাদেশের প্রয়োজনে তারা শেখ হাসিনাকে প্রত্যাশা করছে। এবং সেই যে মানুষের চাওয়া, সেই সত্য পথেই কিন্তু আমরা হাঁটতে চাচ্ছি, এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ করেই সেই পথে আমরা হাঁটতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যাত্রাপথে আমরা দু ধরনের কর্মসূচিকে সামনে নিয়েই আমরা এগুতে চাচ্ছি, এবং এভাবেই আমাদের চেয়ারম্যান নির্দেশনা প্রদান করেছেন। এবং আগামী দিনে যে কমিটিকরণ যে কার্যক্রম চলছে, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করবার জন্য বা সংগঠনকে মজবুত করবার জন্য, সেই কার্যক্রমের পাশাপাশি জনগণের যে প্রাণের যে দাবিগুলো, সেগুলো নিয়ে আমরা সমস্বরে কণ্ঠকে আরো বেগবান করছি। এবং একাধারে আমরা এই দুটি কাজ সমান তালে নিয়েই আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে চাচ্ছি। ওই দুটি কাজ আবার বললেন তো একটু, যে দুটি লোক। একাধারে জনসম্পৃক্ত মানুষের যে দুর্ভোগের যে জায়গাগুলো, সেটি মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সজাগ করা বা হাম সংক্রান্ত বিষয়ে মানুষের ভিতরে আরো চেতনাগত জায়গাটা ঋদ্ধ করা, বা মানুষ যে ভুক্তভোগী বা শেখ হাসিনা কি কি করেছিল, এখন সরকার কেন পারছে না এই ক্রাইসিস মুভমেন্টে, সেই প্রচারণার জায়গা যেমন আছে, আবার অন্যদিকে সংগঠন মজবুতকরণের জায়গা, দুইটি সমান তালে আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি আমরা দেখলাম, এরকম আরো কমিটি ভাই, সোহেদ ভাই, আপনি খেয়াল করছেন যুক্তরাষ্ট্র নতুন কমিটি দেওয়া হয়েছে, এই মিজানুর রহমান চৌধুরী, হ্যাঁ, তাকে আমরা মনে করতে পারি। ওই যে ইউনুস গিয়েছিল নিউ ইয়র্কে,
আক্তারের পিঠে যে ডিমটা পড়েছিল আপনার মনে আছে নিশ্চয়? সেই মিজান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে সেখানে। আর কোন কোন কমিটি হচ্ছে? আমাদের এই কমিটি কার্যক্রম শুরু হওয়ার পর আমরা ইতিমধ্যে 3টা কমিটি আমাদের দেয়া হয়েছে। চট্টগ্রাম উত্তরে ওখানে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জনের স্থলে নতুন নেতৃত্ব আমরা ওখানে দিয়েছি ভারপ্রাপ্ত। এরপরে আমরা কুষ্টিয়া জেলার একটি কমিটি, পূর্ণাঙ্গ একটি কমিটি দিয়েছি, একাধারে পূর্ণাঙ্গ কমিটি। আর যুক্তরাষ্ট্র যে ইউনিট সেটির কমিটি এবং অনেকগুলো আমাদের দায়িত্বপ্রাপ্তরা ইতিমধ্যে মাননীয় চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে পেশ করেছেন এবং যেটি মাননীয় নেত্রীর নির্দেশে আমরা সেই কমিটিগুলো প্রেরণ করব এবং আমাদের যারা যোগ্য ত্যাগী নেতৃত্ব তাদের কাছে সেটি তুলে দিতে আমরা সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। এক্স ছাত্রলীগ নেতা যারা বাইরে আছেন, ফেসবুকেও খুব অ্যাক্টিভ তারা, এদের নিয়ে কোনো কমিটি করার চিন্তা ভাবনা আছে যুবলীগে? তারা যদি যুবলীগে আসে, আপনি খেয়াল করে দেখবেন এই যুক্তরাষ্ট্র যারা নেতৃত্বে আসলো এরা কিন্তু সাবেক ছাত্র নেতা এবং কুষ্টিয়াতে আপনি দেখবেন মেজরিটি সাবেক ছাত্র নেতা। আবার এর আগে যখন আমরা 5 আগস্টের আগে যে কমিটিগুলো আমাদের চেয়ারম্যান মহোদয় সাধারণ সম্পাদক মহোদয় দিয়েছিলেন, বডির ভিতর থেকে যেমন কমিটিতে স্থান পেয়েছে, পাশাপাশি সাবেক ছাত্র নেতৃবৃন্দ যারা বিভিন্ন সময়ে পারঙ্গমতা পরিচয় দিয়েছেন তাদেরকে সেখানে পদায়ন করা হচ্ছে। আর এখন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাবেক ছাত্র নেতাদের ভূমিকা বা এই সময়ে যারা বিভিন্ন কাজে পারদর্শিতার পরিচয় দিচ্ছে তাদেরকে গুরুত্বের সাথেই যুবলীগে পদায়নের জন্য মাননীয় নেত্রীরও নির্দেশনা রয়েছে। সেক্ষেত্রে যারা বডির ভিতরে দীর্ঘদিন ধরে যুবলীগ করছেন এবং এখনো পর্যন্ত মাঠে রয়েছেন এবং যারা সাবেক ছাত্র নেতৃবৃন্দ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট দিক নির্দেশনাও নেত্রীর পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান সাধারণ সম্পাদকের কাছে রয়েছে। সুজাত ভাই, আপনি তো দীর্ঘদিন, আমি যেটা জানতে চাচ্ছি যে অনলাইনে বিষয়টা আলোচনা হচ্ছে, আমি আপনাকে বলছিলাম জয়দীপের আছে নাম্বারটা দেওয়ার জন্য আমার কাছে কিছু রেকমেন্ডেশন আছে, আমি বলবো সেটা দেখবেন জয়দীপ। আমি অনলাইনে খেয়াল করতেছি কারা কাজ করতেছে। হ্যাঁ, আমি যে এই যে নেতৃত্ব নির্ধারণের ক্রাইটেরিয়াটা কি সেইটা এই মুহূর্তে সেটা কি গত কয়েক মাসের নাকি আগের না বিষয়গুলা এই জন্য বললাম যে অনেক ছাত্র নেতাই যারা গত 15-16 বছরে প্রচুর কাজ করেছে সঙ্গে কিন্তু বদনামও করিয়েছে, কাজের পাশাপাশি বদনামও করিয়েছে। আমি যে প্রশ্নটা বারবার করি, সরকার থেকে দুর্নীতির মামলা 5, 10টা, 12টা, 15টা, 20টা হইতেই পারে। একজন রাজনীতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কর্মী লেভেল থেকে জনগণ থেকে উঠবে কেন? প্রশ্নটা এই জায়গায় জনগণ থেকে উঠবে কেন? একজন রাজনীতি নেতা তো মানুষ, রাজনীতি জাতি, দেশ, দুনিয়া নিয়ন্ত্রণ করে, একইভাবে রাজনীতি নেতারা তাই তো নিয়ন্ত্রণ করে। এই বিষয়গুলা কেন উঠে, এই প্রশ্নটা করা উচিত। আরেকটা বিষয় আমি বলেছিলাম, আমি ফেসবুকেও বলেছি, এটা এইখানে আজকে একজন সাথে আমি বললাম তোমাদের সাথে মিলবে না এই জেনারেশনের সাথে। আমি বলছিলাম যে আমরা যখন ছাত্রলীগ করতাম আমাদের সিবি কোন সময় যখন চাকুরির জন্য সিবি হয়, আমি কিন্তু চাকরি করতেছি না, চাকরি আমাদের সময় সম্মেলন হয়তো 1-2 বছর হইতই এবং সেইটা সিবি দেখে নয়, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নেওয়া হইতো, নির্দেশনা নয়। এখন নির্দেশনা হয় কত দেখেছি আমি যে অমুক সভাপতির একজন, সাধারণ সম্পাদক একজন, উনি বাছাই করে নিয়ে নিলেন, যোগ্যতা থাকার না থাকা। পরামর্শ নির্দেশ 2 জিনিস। সিবি না দেখে ঠিক আছে, এখন কিভাবে অনেকে বঙ্গবন্ধুর আসমাত্র তথ্যজীবনী কিনেছে, আছে, পরে নাই, বঙ্গবন্ধুকে অনুসরণ করে না। যেহেতু আমি বিষয়টা কেন একজন মানুষ যদি বঙ্গবন্ধুকে অনুসরণ করে, বঙ্গবন্ধু আদর্শ লালন করে, সে দুর্নীতিবাজ হইতে পারে না, সে অসৎ হইতে পারে না, আমি মনে বিশ্বাস করি। আমি এমনি দিয়েছিলাম যে সিবির প্রয়োজন নাই, বঙ্গবন্ধু অসমাপ্ত তবে সুজাত ভাই কিছু স্পেসিফিকেশনের প্রয়োজন পড়ে, যেমন ধরেন আমি আমার কথাটা শেষ করতে, আমি যুবলীগের আসতে, আমি ছাত্রলীগের বলছিলাম যে
আগে 100 মার্কের পরীক্ষা দেন, একটা এমনি বঙ্গবন্ধু সমাপ্ত জীবনের উপর 100 মার্কের পরীক্ষা নেন, 100 মার্কের, দেখি কে কত বেশি পায়, অর্থাৎ সে বঙ্গবন্ধুর কতটুকু জানে। আমি ছাত্রলীগের ক্ষেত্রে বলেছিলাম, বঙ্গবন্ধু প্রথমে কিন্তু ছাত্রলীগ করেছেন, এরপরে আওয়ামী লীগ করেছেন, বিষয়টা খেয়াল রাখবেন। আপনি যে স্পেসিফিক বুঝছে, কিন্তু অনেক সময় সিবি পয়সা অনেক সময় আরোপিত হয়, যাহা সত্য না তাহা বলে সেটা কিন্তু যাচাই হয় না। অতীতের কথা বলতেছি আমি এখনকার বলতেছি না। শুধু কাইরিটে আপনারা যারা আছেন, আমি জয়দীপ আপনার কেন বললাম, পরশ ভাই যখন সভাপতি আমি খুব খুশি হয়েছিলাম, মণি ভাইয়ের ছেলে, আর সাধারণ নিখিল দাকে নিয়ে নিখিল দাই বললাম, খুশি হয়েছিলাম যে বঙ্গবন্ধু কন্যা ভালো চয়েস করেছে। আমি তাদের কাছে সেইটাই প্রত্যাশা করি। যুবলীগটা কেন করেছিলেন বঙ্গবন্ধু? যুবলীগ তো স্বাধীনতার আগে করেন নাই, পরে করেছেন। বর্তমান যুবলীগের কথা বলতে, ওইটা তো 48 যুবলীগের কথা আমি বলতেছি না, ওই যেটা বঙ্গবন্ধু ছেড়ে চলে এসেছিলেন এটা বলতেছি না। কেন করেছিলেন সেইটাও বুঝতে হবে। দেশ গঠনের, স্বাধীনতার জন্য, উনি মুক্তিযুদ্ধের জন্য ছাত্রলীগ আওয়ামী লীগ তো ছিলই, যুবলীগের প্রয়োজনীয়তা, বঙ্গবন্ধু প্রয়োজন ছাড়া কোনো কিছু করেননি। এবং স্বাধীনতার আগেই স্বেচ্ছাসেবক লীগটা করেছিলেন। রাজ্জাক ভাই কিন্তু প্রথমে স্বেচ্ছাসেবক লীগের প্রধান ছিলেন, এরপরে ৭৪-এ রাজ্জাক ভাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন, কামরুজ্জামান সাহেব প্রেসিডেন্ট হন, জিল্লুর রহমান সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতিত্ব ছেড়ে দেন ওই সময় ৭৪-এ। এইটা হচ্ছে ইতিহাস। শুধু এই যে ক্রাইটেরিয়াটা আপনার দেখতে হবে, নেতৃত্ব বাছাই যদি কোনো ধরনের ভুল হয়, হইতেই পারে, সিরিয়াস কোনো ভুল হলে কিন্তু এটা আগামীতে আন্দোলন সংগ্রামে সফল হবে না। আর উদ্দেশ্য যেটা বললেন, এই কথাটা বারবার আমরা বলতেছি, জনসম্পৃক্ত কিছু ইস্যু আছে, এই কাজটা যদি করা যায়, যেমন বঙ্গবন্ধু আসন্ন আত্মজীবনী পরে অবশ্যই জয়দীপ পড়েছেন, উনি সম্ভবত 50 আগেই হয়তো, যে লিয়াকত আলী নামে পয়সা ওঠাচ্ছিল না ফরিদপুরের ডিসি নাকি, ওই সময় ব্যাপারীরা একটা আন্দোলন করে নাই, বঙ্গবন্ধু ওই ইস্যুতে কিন্তু, অবশ্যই পড়েছেন জয়দীপ, ওই ব্যাপারীদের আন্দোলনেও কিন্তু বঙ্গবন্ধু সম্পৃক্ত হয়েছিলেন। স্থানীয় বিষয়টা মনে আছে, ওই যে লিয়াকত আলী নামে টাকা ওঠাচ্ছিল ওই সময় বোধহয়, হ্যাঁ, বঙ্গবন্ধু ওই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, মানে ওইটা জনসম্পৃক্ত। এখন যে হামের বিষয়টা, সেটাকে সামনে নিয়ে আসতে হবে। এটাকে মানবিক বিষয়, জনসম্পৃক্ত, শিশু মৃত্যু। আবার অর্থনৈতিক বিষয়টা নিয়ে আসতে হবে, তেল গ্যাসের বিষয়টা নিয়ে আসতে হবে। এরপরে যে পদ্মা ব্রিজের এই যে কথাগুলো বলতেছে, এইগুলাকে সামনে নিয়ে, এই জনসম্পৃক্ত বিষয় নিয়ে কর্মসূচি এবং সাংগঠনিক যে কাজটা আপনার হাতে দিয়ে, এটা ভালো, চমৎকার, এটা করা উচিত। বাণিজ্য নীতি নিয়ে একটা লিফলেট হতে পারে, বাণিজ্য নীতির ইনফরমেশন গুলো। হ্যাঁ, এই বাণিজ্য নীতি নিয়ে একটা লিফলেট দিতে পারে, এটা বাড়ি করে ফেলবো। জনসম্পৃক্ত যদি মানুষ বিষয়টা, বঙ্গবন্ধু হঠাৎ এত বড় বড় বাগা নেতা থাকতে, সোহরাওয়ার্দী, অলিয়া, আতাউর রহমান, অনেক বঙ্গবন্ধু নেতা হয়ে গেলেন কেন? বঙ্গবন্ধু মানুষের মানসিক অবস্থাটা বুঝতেন এবং জনসম্পৃক্ত বিষয়। একটি পোস্টারে তো সেদিন বঙ্গবন্ধুকে ৭০-এর নির্বাচনে জিতিয়ে দিয়েছিল, একটি পোস্টার, সোনার বাংলা শাসন, কেন? আর কিছু তো না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমার লাইনে আসার আগে, আমি এখানে বলেনি, গাপ্পার চৌধুরী এলাকায় শেখ হাসিনার নেতৃত্ব সম্পর্কে আমি বলতে চাচ্ছি বিষয়টা। গাপ্পার ভাই, আমি সত্য মিথ্যা জানি না, আমরা তো ওই সময়, গাপ্পার ভাই তো বঙ্গবন্ধুর কাছেই ছিলেন, একবার প্রশ্ন করেছিলেন গাপ্পার চৌধুরী, বসে গল্প করতেছেন, চা খাচ্ছেন, 3 জন গেলে বঙ্গবন্ধু 3 জন, একজনের আপদ বিপদ, আরটা কি বলতেন, এই মুসা ভাই, গাপ্পার ভাই, আর কি ছিলেন, ফয়েজ আহমদ, এই 4 জনকে বঙ্গবন্ধু খুব প্রিয় ছিলেন। চা খাচ্ছেন বসে বসে, হঠাৎ গাপ্পার ভাই প্রশ্ন করলেন, আপনার পরে আপনার উত্তরাধিকারকে? খেয়াল করবেন জয়দীপ কথাটা, গাপ্পার ভাই বলেছিলেন, এইটা বলে আমি শেষ করব, গাপ্পার ভাই বলেছিলেন, বঙ্গবন্ধু একটু কপট রাগ করে বলেছিলেন, তোমাদের সাংবাদিকদের নিয়ে এই সমস্যা,
তোমরা বেশি কথা বলো। আমার উত্তরাধিকার নির্ধারণ করবে ইতিহাস, আমি আমার উত্তরাধিকার নির্ধারণ করব। শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধু মনোনীত উত্তরাধিকার নন, ইতিহাস নির্ধারিত উত্তরাধিকার। সেটাই বঙ্গবন্ধু বলে গিয়েছে। ধন্যবাদ। জয়দীপ, অনেক কিছু আপনি আর বলতে পারবেন। না সুজাত ভাই, যে সিভির কথা যেটি বলছিলেন, না এটা অনেকেরই মতামত এটি, কিন্তু এই সময় এসে কিছু জিনিস আমার মনে হয়েছে যে অনেকে সহজে তার স্পেসিফিকেশনটা পাঠাতে চায়, ও তার কাছে কিছু না চাইলেও সে এক পাতা লিখে তার সম্পর্কে পাঠায়। এটি এই ডিজিটাল এইটা ঠিক যুগে আছে, এটি একটি এইটা ঠিক আপনি আছে, কিন্তু প্রথা মনে এইটা ঠিক করতে আছে, পারেন যে হয়ে গেছে। এখন ওটা আমরা আবার অনেক সময় ভেরিফাই করি যে সে যে ইনফরমেশন গুলো দিল সেটি, যেমন মাঝখানে আমাদের যে কোনো একজন কেন্দ্র নেতার ক্ষেত্রেও এটি হয়েছে যে তার জন্ম তারিখ ভুল বা মিথ্যা দিয়েছে, যে কারণে সংগঠন তাকে অব্যাহতি দিয়েছিল। এখন এই ক্রাইসিস পিরিয়ড আসার পরে সব যাদেরকে বহিষ্কার করা হয়েছিল সেগুলো তো আমরা সব বহিষ্কারাদেশ তুলে নিয়েছি ক্রাইসিস পিরিয়ডের কারণে। সেক্ষেত্রে এটা ইন্টারনালি কিন্তু এগুলোর একটা শাস্তিরও ব্যবস্থা আছে, যেটি আমরা সোশ্যাল মিডিয়াতে বা পত্রিকাতে এটা দিই না এই কারণে যে সবারই পরিবার আছে, আর একজন হয়তো কোনো একটা ভুল করেছে কিন্তু সে তার রাজনৈতিক আদর্শ দীর্ঘদিন ধরে এই সংগঠনের জন্য কাজ করেছেন, তা সংগঠনের এই শাস্তির ব্যবস্থাটাও আছে এবং সেটি ইন্টারনালি আছে। এবং আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে সংগঠন ইন্টারনালি এটা আমরা এটা অবশ্যই সরাসরি internally মিডিয়াতে দিই না। অবশ্যই ইন্টারনালি হওয়া উচিত, এটা বাইরে যাওয়া ঠিক না। এগুলো যেহেতু আমরা যখন দেখি যে তারাও বঙ্গবন্ধুর আদর্শের পরিবার, তারা অসম্মানিত হোক এটা চায় না, সেই জন্যই মূলত আমাদের এই ধরনের ইন্টারনালি বলো উদ্যোগ। একটা সেকেন্ডে, জয়দীপ আপনি আমার ভাই, আপনি ভুল করতেই পারেন। বাহিরে আপনি কিন্তু, আপনাকে আমি শাসন করব না, আমি আপনাকে আমি বাহিরে সাপোর্ট করব,